আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও হাসিনস টিউটোরিয়াল। এসএসসি 2025 তোমাদের সুন্দর একটা প্রিপারেশনের জন্য আমি প্রতিটা অধ্যায়ের সাজেশন তৈরি করেছি এবং প্রতিটি সাজেশন থেকে 7 থেকে 8টা অঙ্ক অলরেডি আমি করে দিয়েছি একটা সাজেশন থেকে, এবং প্রতিটা সাজেশন থেকে আশা করা যায় সামনের দিনগুলোতে আমি প্রতিটা অধ্যায় থেকে তোমাদেরকে অঙ্ক করাবো এবং প্রতিটা অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, যেগুলো পরীক্ষাতে আসার মতো, সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে একদম সূক্ষ্মভাবে বুঝিয়ে দেব এবং বাকি অঙ্কগুলো যাতে তোমরা করতে পারো সেই প্রস্তুতি তোমাদের ইনশাল্লাহ আমি সাথে থেকে নিয়ে দেব। তো চলো আজকে তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির যে 3টা অঙ্ক নিয়ে কথা বলবো সেই 3টা হলো বাস্তব ভিত্তিক সমাধান, অর্থাৎ আমাদের বাস্তবতার নিরিখে যে অঙ্কগুলো করা আছে সেই অঙ্কগুলো মূলত সহজভাবে আমরা কিভাবে করতে পারি তার হ্যাকস নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো। তো চলো প্রথমে আমরা শতকরা এবং সরল মুনাফার যে অঙ্কটা আছে সেই অঙ্ক নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমি তোমাদের কিছু বেসিক ধারণা দেব যে আসলে মূলত শতকরার অঙ্কগুলো বা লাভ তোমার সরল মুনাফার অঙ্কগুলো আসলে আমরা কিভাবে সহজভাবে করতে পারি। তোমরা ছোট থেকেই শিখে এসেছো যে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার সূত্র হলো I ইকুয়াল টু পিএনআর। I ইকুয়াল টু পিএনআর, এটা দিয়ে আমরা সরল মুনাফার অঙ্ক করব। সরল মুনাফার অঙ্ক করতে গেলে আমরা এই যে সূত্রটা ইউজ করব সেই সূত্রের প্রতিটা ভেরিয়েবল সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা আই কে বলবো সরল মুনাফা, পি কে বলবো মূলধন অথবা আসল, আর এন হলো সময় এবং আর হলো মুনাফার হার, মুনাফার শতকরা হার বা মুনাফার হারও বলতে পারো, কোনো প্রবলেম নাই। তো এই ভেরিয়েবল গুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে যে আই দ্বারা বোঝায় সরল মুনাফা, পি দ্বারা বোঝায় মূলধন, আর এন দ্বারা বোঝায় সময়, আর আর দ্বারা বোঝায় মুনাফার হার। এটা হলো সরল মুনাফা বের করার একদম সহজ সরল একটা সাধারণ সূত্র। তো চলো এখান থেকে আমরা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বের করার একটা সূত্র আছে সেটাও আমরা জেনে নিই। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল হলো এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল টু আমরা জানি আসল যোগ মুনাফা অর্থাৎ পি প্লাস আই। এ ইকুয়াল টু পি প্লাস আই। পি তো আমরা জানি মূলধন, আই হলো পিআরএন, আমরা যদি এখানে পি কমন নেই তাহলে পাবো 1 প্লাস আরএন। এটাই হলো আমাদের মুনাফা আসল বের করার সূত্র। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বের করার সূত্র এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আরএন। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বের করার সহজ সূত্র। এবার আসো আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফা বের করব এবং মুনাফা মূলধন বের করব। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধনকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন অর্থাৎ যেটাকে আমরা সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল বলি এ, সেটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জেনারেলি সি দ্বারা প্রকাশ করি। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা মূলধন। এখানে পি আসল তোমরা জানো, পি আসল, আর হলো মুনাফার হার, আর এন হলো সময়। এই হলো আমাদের মোটামুটি চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের ক্ষেত্রে মুনাফা মূলধনের সূত্র। তবে এখান থেকে সরল চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে চাই, চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে আমরা পাবো সি মাইনাস পি, অর্থাৎ সিটা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এবং পি হলো আসল। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা মূলধন বিয়োগ করি তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। সহজভাবে একদম সহজ ব্যাপার এটা, যে আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ মূলধন। এই হলো আমাদের মোটামুটি। এইখানে তুমি চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করে নিতে পারো, বের করে নিয়ে আসলটা বাদ দিয়ে দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। এই হলো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে যে 3টা অঙ্ক করব আমরা, সেই সরল মুনাফার ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বিশেষ করে যে অঙ্কটা করব আমরা সেই অঙ্কের বেসিক, সেই অঙ্কের সূত্র। এই সূত্রগুলো জানা থাকলে আমরা সহজেই অঙ্ক করতে পারবো। তো চলো প্রথমে আমরা প্রথম অঙ্কটা করি। আমার শীট থেকে প্রাপ্ত অর্থাৎ অনুশীলনী 3 অধ্যায়ে তোমাদের যে আমি শীট দিয়েছি সেই শীট থেকে প্রাপ্ত প্রথম অঙ্কটা শুরু করা যাক। চলো দেখো, জয়ন্ত 5% হারে 10,000 টাকা 3 বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল। 5% হারে 10,000 টাকা ব্যাংক থেকে 3 বছরের জন্য ঋণ নিল, একটা নির্দিষ্ট মেয়াদ
অর্থাৎ 3 বছরের জন্য। ক নাম্বার, উক্ত টাকার সরল মুনাফা নির্ণয় করো। একদম সিম্পল ব্যাপার, সরল মুনাফার যে সূত্রটা আছে ওটা যদি মাথায় নিয়ে আসো, আই ইকুয়াল টু পি আর এন বা পি এন আর, ওখানে পি এর মান, এন এর মান, আর এর মান, তাহলে আমাদের পি এর মান এটা 10,000 টাকা, 5% এটা আর এর মান, এবং এন এর মান 3 বছর। তাহলে সহজেই কিন্তু আমরা উক্ত টাকার সরল মুনাফাটা বের করতে পারতেছি। অর্থাৎ পি এর মান দেওয়া থাকলে, এন এর মান দেওয়া থাকলে এবং আর এর মান দেওয়া থাকলে, তিনটা ভ্যালু, আর কিচ্ছু না। সরল মুনাফার জন্য আমাদের তিনটা ভ্যালু দরকার, একটা হলো আসল দরকার, মুনাফার হার দরকার, আর সময় দরকার। তিনটা মানই দেওয়া আছে উপরে, সো আমরা উক্ত টাকার সরল মুনাফা সহজেই নির্ণয় করতে পারছি। এখন হচ্ছে খ নাম্বার, উক্ত টাকার সরল মুনাফা আমরা তো বের করছি ও চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করব। চক্রবৃদ্ধি মূলধন বের করার পরে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আছে সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করার পরে সেটা থেকে যদি আমরা শুধু মূলধনটা বাদ দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। দেন বলছে কি যে পার্থক্য নির্ণয় করো। তাহলে আমার কতে প্রাপ্ত সরল মুনাফা আর খতে প্রাপ্ত চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটার বিয়োগ করে দিলে আমরা এই পার্থক্যটা পেয়ে যাব। তাহলে এটা একদম সহজ অঙ্ক। এরপর আসো গ নাম্বার, যদি উভয় মুনাফার পার্থক্য এত টাকা হয় তবে জয়ন্তের ঋণের পরিমাণ কত? এখন আসো, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের মধ্যে হার দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, বাট এইখানে ঋণের পরিমাণটা চেঞ্জ করতে বলছে। যদি জয়ন্তের ঋণের পরিমাণ কত হবে, আমরা এই 10,000 আর রাখবো না, এখানে কত হবে আমরা পি যদি ধরে নিই, আমরা যদি পি ধরে নিই যে জয়ন্তের ঋণের পরিমাণ হবে পি টাকা, দেন পি ধরে আমরা এই সময়ের জন্য 3 বছরের জন্য এবং এই হারে আমরা একটা সরল মুনাফা পাবো, আবার একটা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। আমরা কি পাবো? একটা সরল মুনাফা পাবো, একটা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। দেন আমরা কি করব, এই যে দুটা মুনাফা, এই দুটা মুনাফার আমরা পার্থক্য বের করতে পারবো পি থেকেই। তাহলে ওই পার্থক্য আর এই যে এই পার্থক্য সমান, দেন আমরা লিখতে পারবো প্রশ্ন মতে ওই পার্থক্য সমান এই পার্থক্য। সো এক নজরে কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে অঙ্কগুলো কিভাবে করতে হবে, আশা করি তোমরা করতে পারবে। বাট আমি তোমাদের এখন অঙ্কটা করে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো চলো প্রথমে ক নাম্বার অঙ্ক। প্রথমে ক নাম্বার অঙ্কের জন্য আমার দরকার হলো সরল মুনাফা। তাহলে ক নাম্বার অঙ্কটা তোমরা অলরেডি করে ফেলেছো, আমি জানি যে আমি করার সাথে সাথে তোমরাও খাতা কলম নিয়ে বসেছো। তাহলে ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি, আমরা সরল মুনাফা যদি বের করতে চাই তাহলে সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর, পির মান 10,000 টাকা গুণন এন এর মান 3 বছর, আর এর মান 5%, দ্যাট মিনস 5/100। এখানে তুমি নোট লিখতে পারো যে এখানে আসল পি ইকুয়াল টু 10,000 টাকা, তারপরে দেওয়া আছে সময় এন সমান 3 বছর, তারপরে দেওয়া আছে মুনাফার হার, আর ইকুয়াল টু 5%, দ্যাট মিনস 5/100। তাহলে আমরা এই ভ্যালুগুলো বসালাম, বসানোর পর যে মানটা পাবো সেটা কাটাকাটি যদি করি 100 দিয়ে 10,000কে, তাহলে আমরা পাবো আরো 100 পাবো, এখানে 3 5 15 15 আর 100 গুণ দিলে 1,500 টাকা। তাহলে এই 1,500 টাকা হলো সরল মুনাফা। তাহলে আমরা সরল মুনাফাটা বের করতে পারলাম। এটা হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার, এটা হলো সরল মুনাফা। এখন আসো খ নাম্বার, সরল মুনাফার ক্ষেত্রে এখন আসো আমরা যদি খ নাম্বার অঙ্কটা করি, খ নাম্বার অঙ্কে কি বলা আছে? খ নাম্বার অঙ্কে বলছে যে দুইটা মুনাফার পার্থক্য চাইছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা মুনাফার পার্থক্য বের করতে বলছে। তাহলে আমরা যদি সরল মুনাফাটা ক নাম্বার থেকে নিয়ে নিই তাহলে ক হতে পাই, খ নাম্বার করার জন্য তুমি লিখবা হলো ক হতে পাই সরল মুনাফা আই সমান 1,500 টাকা। ওকে, আমরা ক হতে পাইলাম সরল মুনাফা 1,500 টাকা, আই না লিখলে চলবে, ক হতে পাই সরল মুনাফা ইকুয়াল টু 1,500 টাকা। এখন আসলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা বের করবো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করবো, কোনো কথা নাই। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই, এখানে তুমি নোট লিখবা, সাইড নোট লিখবা যে এখানে পি ইকুয়াল টু 10,000 টাকা, ওকে, তারপরে আর দেওয়া আছে 5%, দ্যাট মিনস 5/100, এন দেওয়া আছে 3 ইয়ার্স, দ্যাট মিন 3 বছর। ওকে, এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে পির মান 10,000 বসা দিলাম,
ইন্টু 1 প্লাস আর এর মান 5/100 তার পাওয়ার n3, তাহলে 10,000 ইন্টু 100 অক্ষে 100 প্লাস 105, তাহলে 105/100 তার পাওয়ার 3, 100 অক্ষে 100 আর পাশে 105, ওকে। তাহলে 10,000 ইন্টু 105/100 গুণন 105/100 গুণন 105/100, এই তিনটা আমরা গুণ করবো, যেহেতু পাওয়ার 3 আছে, সো 3 টাইমস আমরা অবশ্যই এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 3 টাইমস মাল্টিপ্লাই করার পর তার সাথে যদি 10,000 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা লিখবো এখানে। তাহলে ফাইনালি আমরা রেজাল্ট পাবো হলো 11,576 টাকা 25 পয়সা, 11,576 টাকা 25 পয়সা। তাহলে এইটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো, এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হলো। এখন চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা জাস্ট মূলধনটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো চক্রবৃদ্ধি মুনাফা। অতএব আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু, আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। আমরা লিখবো দেয়ারফর চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। তাহলে সির মান আমাদের জানা আছে, সির মান আমরা বের করছি 11,576 টাকা 25 পয়সা, আর পির মান হলো 10,000 টাকা। তাহলে 10,000 বিয়োগ করে দিই আমরা, এই হলো আমাদের বিয়োগফল, এত টাকা। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 1,576 টাকা 25 পয়সা। আমরা যদি 11,576 টাকা 25 পয়সা থেকে 10,000 টাকা বিয়োগ করি, তাহলে পাবো 1,576 টাকা 25 পয়সা। তাহলে এটা আমাদের বের হলো চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা, এই দুইটা মুনাফার পার্থক্য চাইছে। তাহলে আমরা লিখতে পারি অতএব চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য সমান, এইটা চক্রবৃদ্ধি মুনাফা 1,576 টাকা 25 পয়সা বিয়োগ 1,500 টাকা ছিল আমাদের সরল মুনাফা, যেটা আমরা ক থেকে পেয়েছি। তাহলে পাবো 1,500 টাকা 1,576 থেকে বাদ দিলে শুধু 76 টাকা 25 পয়সা। এটা আমাদের খ নাম্বারের রিকোয়ার্ড অ্যান্সার, শুধু 76 টাকা 25 পয়সা। তাহলে তোমরা আশা করি খুব সহজভাবে তোমরা খ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। এবার গ নাম্বার অঙ্কটা করবো আমরা। তাহলে গ নাম্বার অঙ্কে কি চেয়েছে? গ নাম্বার অঙ্কে চেয়েছে, দেখো আমি তোমাদের তখনই বলেছিলাম যে জয়ন্তের ঋণের পরিমাণ চাইছে, যে একটা পার্থক্য দেওয়া আছে, চক্রবৃদ্ধি আর সরল মুনাফার একটা পার্থক্য দেওয়া আছে, একটা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা, এই দুইটা পার্থক্য দেওয়া আছে 45 টাকা 75 পয়সা। বলছে যে এখান থেকে তার ঋণের পরিমাণ কি হবে। তাহলে ঋণের পরিমাণটা আমরা ধরে নিই, যে ধরি গ নাম্বার অঙ্ক, ধরি জয়ন্তের ঋণের পরিমাণ, ঋণের পরিমাণ পি টাকা, ইচ্ছা মতো ধরতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে তুমি ঋণের পরিমাণ তোমার ইচ্ছা মতো পি টাকা, ওয়াই টাকা, এক্স টাকা ইচ্ছা মতো ধরতে পারো। তাহলে জয়ন্তের ঋণের পরিমাণ পি টাকা। তাহলে আমরা দুটা মুনাফা বের করবো, একটা সরল মুনাফা বের করবো, একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো। তাহলে সরল মুনাফা যদি আমি বের করি, তাহলে সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর। এখানে কিন্তু পি মানে পি, এখানে মূলধন হলো পি, মূলধন কত? মূলধন হলো পি, আমরা এটা জানি না, বের করতে হবে। আর এখানে মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে, মুনাফার হার আর সমান দেওয়া আছে 5%, তার মানে 5/100। আর হলো সময় দেওয়া আছে 3 বছর, সময় in 3 years, 3 বছর, ওকে। তাহলে সময় n দেওয়া আছে হলো 3 বছর। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, পি এর মান পি থাকবে গুণন n এর মান 3 গুণন r এর মান 5/100, একটু কাটাকাটি যদি করি আমরা 5 দিয়ে 100 কাটতে পাবো 20, তার মানে 3p/20। এইটা আমাদের সরল মুনাফা বের হলো, এটা সরল মুনাফা।
এভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবো। চক্রবৃদ্ধি মুনাফা আমরা যদি বের করি তাহলে কি পাবো দেখো, তাহলে একটু মনে রাখো, সরল মুনাফা 3p/20, সরল মুনাফা 3p/20, অর্থাৎ i = 3p/20, একটু মনে রাখো। এবার আসে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য তোমরা জানো দুইটা জিনিস লাগে, একটা হলো চক্রবৃদ্ধি মূলধন লাগে, আর একটা মূলধন থেকে মূলধনটা বিয়োগ করা লাগে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান c - p, c হলো p × 1 + r⁻n - p। আমরা যদি p কমন নেই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেই 1 + r⁻n - 1, আমরা p কমন নিয়ে 1 + r⁻n - 1 লিখলাম। ওকে, এবার p ইনটু থাকে 1 + r এর মান 5/100, জানো তোমরা, n এর মান 3 - 1, এটা তোমরা জানো আগে থেকেই। তাহলে p ইনটু সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে 100 লসাগু হলে 100 5/100 তার পাওয়ার 3 - 1, তার পাওয়ার 3 - 1, 100 5/100 একে যদি 3 টাইমস গুণন করি আমরা, 100 5/100 এটাকে যদি তুমি 3 টাইমস ক্যালকুলেটরে যদি 105 কে 100 দিয়ে ভাগ করে তার পাওয়ার 3 করে দাও, দেন আমরা যে ভ্যালুটা পাবো সেটা থেকে যদি 1 বাদ দিই তাহলে তার সাথে p গুণ করলে আমরা যা পাবো, তাহলে আমরা পাবো হলো, একটু তোমরা সিস্টেম করে অঙ্কটা করবা। আচ্ছা, আমরা এখানে যদি একটু কাজ করে নেই, আমরা যদি একটু কাটাকাটি করে নেই কিংবা করে নেই, কমায় নেই এটা, তাহলে আমরা এভাবেও পেতে পারি। কিভাবে পাবো, জাস্ট আমরা এটা 100 কে যদি 20 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, তাহলে 5 20 100, 105 কে 5 দিয়ে কাটলে 5 21, তাহলে 21/20 তার পাওয়ার 3। তাহলে আমরা লিখতে পারি p ইনটু সেকেন্ড ব্র্যাকেট 21/20 তার পাওয়ার 3। তাহলে 21/20 তিনবার গুণন, 21/20 তিনবার গুণন বিয়োগ 1, বিয়োগ 1। এখন এই তিনবার গুণন করলে আমরা কি পাবো, আমরা যদি এখানে তিনবার গুণন করি তাহলে এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতেছি, তাহলে আমরা কি পাবো, যদি এটা 3 টাইমস গুণ করি তাহলে p ইনটু এটা 3 টাইমস গুণ করলে পাবো হলো 9261/8000। হ্যাঁ, এই তিনটা 21 21 21 গুণ করলে পাবো 9261 ভাগ হলো 20 20 গুণ করলে 400, 400 কে 20 দিয়ে গুণ করলে 8000 -1, এটা পাবো। তাহলে এইটা আমরা পেলাম হলো চক্রবৃদ্ধি মুনাফা, এটা চক্রবৃদ্ধি। এখান থেকে লসাগু করে যদি আমরা p ইনটু, তাহলে এখানে 8000 লসাগু, তাহলে 9261 - 8000। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো হলো p ইনটু 9261 থেকে 8000 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হলো 19, পাবো 1 6 2 9 থেকে 8 বাদ দিলে 1, 1261/8000, উপরে একটা p দিয়ে দিলাম, এই pটা ডান পাশে দিয়ে দিলাম, তাহলে 1261p/8000, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা পেলাম আমরা। এখন চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা, এই দুই মুনাফার পার্থক্য দেওয়া আছে 45 টাকা 75 পয়সা। তাহলে আমি অবভিয়াসলি প্রশ্ন মতে লিখতে পারি এইটা বিয়োগ সরল মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা ইকুয়াল টু 45 টাকা 75 পয়সা। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি, এইটা বিয়োগ 3p/20 ইকুয়াল টু 45.75 টাকা। বা এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 8000 লসাগু, ওকে, তাহলে 1261p মাইনাস 3p কে 20 দিয়ে যদি 8000 কে আমরা ভাগ করি তাহলে পাবো 400, 400 দিয়ে যদি 3p কে গুণ করি তাহলে পাবো 1200p সমান 45 টাকা 75 পয়সা। ওকে, এখন উপরে একটু বিয়োগ করে নাও, 1261 থেকে 1200 বাদ দিলে পাবো আমরা জাস্ট 61p, নিচে 8000 সমান পাবো হলো 45.75। ওকে, এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো, যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা 61p পাবো 45.75 গুণন 8000, তাহলে শুধু p পাবো 45.75 গুণন 8000 ভাগ হলো 61, দেয়ারফর p সমান পাবো, এগুলো কাটাকাটি করলে আমরা পাবো 6000 টাকা। এটাই আমাদের
জয়ন্তের মূলধন। তাহলে দেখো জয়ন্তের এই মূলধনের কারণে ওর সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কিন্তু আমাদের ক্লিয়ার ছিল এখানে 45 টাকা 75 পয়সা। তাহলে জয়ন্তের মূলধন হলো 6000 টাকা। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এটা একটা অঙ্ক গেল, আমরা আরো দুটো অঙ্ক করব। তো চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করি। তাহলে দেখো যে রাইসা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট 10,000 টাকা, মোট 10,000 টাকা বললে সেইটা হলো আমাদের মূলধন। তাহলে মোট 10,000 টাকা, তাহলে এইটা কিন্তু আমাদের মূলধন অর্থাৎ পির মান। আর 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখে, তাহলে 5 বছর এটা এন এর মান, এন ইকুয়াল টু 5 ইয়ার্স ব্যাংকে জমা রাখে। বার্ষিক মুনাফার হার 8%, তাহলে এটা আর এর মান। তাহলে দেখো আমরা কিন্তু পির মানও আছে আমাদের, এন এর মানও আছে, আর এর মানও আছে। সো এখন ক নাম্বার অঙ্কটাতে বলছে যে এত এর উৎপাদক বিশ্লেষণ করো। ভেরি সিম্পল একটা অর্ডিনারি একটা অঙ্ক, এটা তোমরা জানো। x² - 5x - 6 এটাকে জাস্ট মিডল ফ্যাক্টর করলে আমাদের হয়ে যায় 3 দুগুণা 6, মাঝখানে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। এরপর আসো খ নাম্বার, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এইখান থেকে এই যে উদ্দীপকটা দেওয়া আছে এখান থেকে যদি আমরা সরল মুনাফাটা বের করতে পারি একদম ইজি ওয়েতে, দেন চক্রবৃদ্ধি মুনাফাটাও আমরা বের করতে পারবো। ইমিডিয়েট আগে যে অঙ্কটা করেছি একদম সেম টাইপের অঙ্ক। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সরল মুনাফার দুটা মুনাফা বের করার পরে জাস্ট আমরা বিয়োগ করে ফেলবো, তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। এখন এসে গ নাম্বার, সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা, সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে দ্বিগুণ হবে? উক্ত টাকা তার মানে কি 10,000 টাকা, 10,000 টাকা দ্বিগুণ মানে কি 20,000 টাকা। তাহলে 20,000 টাকা কিন্তু মুনাফা আসল, দ্যাট মিনস এর মান। তাহলে মুনাফা আসল যদি 20,000 টাকা হয় তাহলে আমাদের আসল তো 10,000 টাকা, তাহলে মুনাফা আয় কত? আয় হলো 10,000 টাকা। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, ওইখানে আয়ের মান 10,000 বসাবো, পির মান 10,000 বসাবো, আমরা আর এর মান এই যে 8% বসাবো, দেন এন এর মানটা আমরা পেয়ে যাবো অর্থাৎ কত বছরে। একদম ভেরি অর্ডিনারি অঙ্ক। সো চলো আমরা অঙ্কটা একটু জাস্ট একটু তোমাদের হালকা ভাবে একটু আমি করে দিই। প্রথমে দেখো উৎপাদকের বিশ্লেষণটা। উৎপাদকের বিশ্লেষণটা একদম সহজ, যারা খুবই কম বোঝো আমি তাদের জন্যও কাজ করি। সো একটু তোমরা যারা বেশি বোঝো তারা একটু প্র্যাকটিস বেশি বেশি করো, তাহলে তোমাদের কাজে লাগবে। x² - 5x - 6 এই অঙ্কটি বেসিক্যালি যেভাবে করা লাগে সেটা মিডল ফ্যাক্টর করা লাগে। তাহলে 6 আছে এখানে, 3 দুগুণা 6, তাহলে x² - 3x - 2x - 6, দুটাই মাইনাস নিলাম কারণ -5x বানানোর জন্য দুটাকে যোগ করতে হবে। x যদি আমরা কমন নিই তাহলে x - 3 - 2 কমন নিলে x - 3, x এখানে -2 কমন নিলে হবে x + 3, যা কন্ট্রাডিকশন হচ্ছে, এখানে হবে না। তাহলে আমরা কি করব? এইভাবে মিডল ফ্যাক্টর করলে হবে না। এভাবে যদি মিডল ফ্যাক্টর করলে না হয় তাহলে আমাদের আরেকটা ওয়েতে যেতে হবে। তাহলে 6 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে থাকে 5। তাহলে আমরা x² - 6x + x - 6 এইভাবে হবে। দেখো x যদি কমন নেই x - 6 + 1 কমন নিলে x - 6, তাহলে x - 6 যদি আমরা কমন নেই x + 1, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। মিডল ফ্যাক্টর গুলো করার সময় যদি এক ওয়েতে না হয় তাহলে আরেক ওয়েতে করতে হবে। ওইখানে মাইনাস কমন নিলে ভিতরে একটা ভিতরে প্লাস হয়ে যায়। সো আমরা এইভাবে মিডল ফ্যাক্টরটা করতে পারবো। সো এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণের রেজাল্ট। এখন আসো খ নাম্বার। খ নাম্বারের ক্ষেত্রে দুটারই সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফা বের করব আমরা। তাহলে খ নাম্বারের জন্য আমরা সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছি। সবকিছু দেওয়া আছে, কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হলো আসল দেওয়া আছে, আসল পি সমান দেওয়া আছে হলো 10,000 টাকা, পি সমান 10,000 টাকা। আর মুনাফার হার আর সমান দেওয়া আছে 8%, দ্যাট মিনস 8/100। আর হলো এন দেওয়া আছে, সময় হলো এন হলো 3 ইয়ার্স, না কয় বছর দেওয়া আছে এখানে? এন দেওয়া আছে হলো 5 বছরের জন্য, তাহলে 5 বছর। এই হলো আমাদের মোটামুটি ভ্যালু দেওয়া আছে। এখন এখানে সরল মুনাফা যদি আমরা বের করি তাহলে আমরা লিখবো সরল মুনাফা I = PNR। তাহলে P এর মান হলো 10,000 গুণন N এর মান 5, আর এর মান হলো 8/100। এগুলো কাটাকাটি করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে সরল মুনাফা কত বের হবে? আমরা যদি কাটাকাটি করি 100 দিয়ে 10,000 কে কাটলে 100 হয়, আর 5 8 40, 40 কে 100 দিয়ে গুণ করলে হয় 4,000 টাকা। তাহলে সরল মুনাফা আমাদের বের হলো 4,000 টাকা। সরল মুনাফা বের হলো আমাদের 4,000 টাকা। ওকে, এবার আসলে চক্রবৃদ্ধি মুনাফা বের করি আমরা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বের করার আগে আমরা প্রথমে বের করব চক্রবৃদ্ধি মূলধন।
তাহলে চক্রবৃদ্ধি মূলধনটা যদি আমরা বের করি, সির মান বের করব, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান চক্রবৃদ্ধি মূলধন, অথবা একবারে মুনাফাও বের করতে পারো, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। সির সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। পির মান আমাদের জানা আছে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান 8%, তার মানে 8/100, তার পাওয়ার 5 মাইনাস 10,000। এই হলো আমাদের ভ্যালুগুলো, এভাবে বসালাম। এখন কি করবে দেখো, জাস্ট ক্যালকুলেশন, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ক্যালকুলেশন জানা থাকতেই হবে। 10,000 ইন্টু ভিতরে লসাগু করলে 100 অক্ষে 100 প্লাস 8, তার মানে 108/100, তার পাওয়ার হলো 5 মাইনাস 10,000। যাও ক্যালকুলেটরে যদি তুমি সবগুলো ভ্যালুরে এইভাবে যদি এটার পাওয়ার 5 টাইমস দিয়ে 10,000 দিয়ে গুণ করো, তার থেকে 10,000 বিয়োগ করো, তাহলে আমরা ফাইনালি যে চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো সেটা হলো 4,693 টাকা 28 পয়সা। 4,693 টাকা 28 পয়সা, এটা আমরা পেলাম চক্রবৃদ্ধি মুনাফা। এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য, তাহলে আমাদের সরল মুনাফা বের করা আছে 4,000 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম আমরা 4,693 টাকা। অতএব পার্থক্য, তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 4,693.28 মাইনাস 4,000 টাকা, তার মানে 693 টাকা 28 পয়সা। এটাই আমাদের খ নাম্বারের রিকোয়ার্ড অ্যান্সার। সো এখন আসলে আমরা যদি গ নাম্বার অঙ্কটা করি, গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে বলছে যে কত বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, ওই আসলটা ওই 10,000 টাকাটা কত বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হবে। গ নাম্বার ক্ষেত্রে, গ নাম্বার একদম সহজ অঙ্ক, তোমরা একটু চেষ্টা করো। দেখো যে গ নাম্বার অঙ্কটাতে বলা আছে যে কত বছরে দ্বিগুণ হবে। আমরা ধরে নিলাম যে n বছরে দ্বিগুণ হবে, আর যেহেতু মূলধন দেওয়া আছে 10,000 টাকা, মূলধন পির মান দেওয়া আছে 10,000 টাকা, 10,000 টাকা, তাহলে মুনাফা মূলধনের দ্বিগুণ, অর্থাৎ তাহলে মুনাফা আসল এ হবে কত, মুনাফা মূলধন কত হবে, যেটা মুনাফা আসল সেটাই মুনাফা মূলধন 10,000 গুণন 2, দ্বিগুণ হবে যেহেতু বলছি যে দ্বিগুণ, তার মানে 20,000 টাকা, 20,000 টাকা, এটা মুনাফা মূলধন, মুনাফা মূলধন 20,000 টাকা। এখন শুধু যদি আমরা মুনাফা বের করতে চাই, তাহলে মুনাফা আয় সমান হবে 20,000 হলো মুনাফা মূলধন, তার থেকে মূলধনটা বিয়োগ দিলে আমরা পাবো হলো জাস্ট মুনাফা পাবো, মুনাফা অর্থাৎ 10,000 টাকা পাবো। তাহলে এই 10,000 টাকা কিন্তু মুনাফা, তাহলে আস হলো 10,000, আবার মুনাফাও 10,000, মুনাফা আসল সমান হয়ে গেছে। এখন আমরা জাস্ট সময়টা বের করব। তাহলে সময় বের করার জন্য আমরা জানি কি, আমরা জানি I = PRN, I = PRN, বা এখান থেকে আমরা সময় বের করার জন্য এনটা বামে রাখি, n = I/PR, n = I/PR। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, আয়ের মান 10,000, আয়ের মান 10,000, পির মানও 10,000 গুণন আর এর মান আমাদের জানা আছে 8/100, 8/100, আর এর মান 8/100। তাহলে 10,000 কেটে দিলাম, 100 উপরে গেল, নিচে 8, তাহলে 100 কে 8 দিয়ে কাটাকাটি করলে কত হয়, দশমিকে আসবে মানটা, তোমরা জানো যে মানটা এখানে দশমিকে আসবে। তাহলে 8 × 96 অর্থাৎ 12। আমরা যদি কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, আর 4 × 25 100, 25/2, তার মানে 12.5 বছর, 12.5 বছর। তাহলে n এর মান 12.5 বছর, 12.5 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, 12.5 বছরে সেই 10,000 টাকা 20,000 টাকা হয়ে যাবে। সো আমরা এভাবেই সরল মুনাফার আর চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো সহজভাবে আমরা করতে পারি। তাহলে আশা করি তোমরা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার যত অঙ্কই থাক, এই দুটো অঙ্ক যে করলাম তোমরা এই অঙ্ক দুটার মাধ্যমে সবগুলো অঙ্কের সমাধান করতে পারবে। এখন আমরা তৃতীয় নাম্বার যে অঙ্কটা করব, বাস্তব ভিত্তিক সমাধান, সেই অঙ্কটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি ডিটেইল, তারপরে তোমাদের আমি অঙ্কটা। তো চলো আমরা তৃতীয় নাম্বার অঙ্কটা শুরু করি। যে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে।
10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। ক নাম্বার বলছে যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা কত তা নির্ণয় করো। বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো আর বাস ভাড়ার সমপরিমাণ টাকা 5% হার মুনাফায় 13 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। গ নাম্বার অঙ্কটা কিন্তু আমরা অলরেডি বেশ কয়েকবার তোমাদের এই গত দুইটা অঙ্কতেই আমরা করে ফেলেছি, যে বাস ভাড়ার সমপরিমাণ টাকা 2400, তাহলে এটা হলো পির মান, এই পি এটা হলো পি সমান 2400 টাকা, 5% হার মুনাফায়, আর এর মান 5% হার, আর 13 বছরের জন্য, তাহলে এন ইকুয়াল টু 13 বছর। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এখান থেকে তুমি এই ভ্যালুগুলো নিয়ে, অর্থাৎ পির মান, আর এর মান এবং এন এর মান, এই তিনটা ভ্যালু নিয়ে তুমি সরল মুনাফা বের করতে পারতেছো, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারতেছো, দেন তুমি পার্থক্যটাও নির্ণয় করতে পারতেছো। এটা একদম সহজ অঙ্ক, এটা আগে বুঝিয়ে দিলাম। এবার আসো ক নাম্বার, মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ কত টাকা ভাড়া বৃদ্ধি হয়েছে? 8 টাকা। না আসা যাত্রী সংখ্যা 10 জন। না আসা যাত্রী সংখ্যা কয়জন? 10 জন। শতকরা কত? তাহলে 8/10 গুণন 100%। শতকরা চাইছে, সুতরাং 100 দিয়ে গুণন দিয়ে পার্সেন্ট লিখে দিলাম আমরা, সহজ বিষয়। মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ 8 টাকা, না আসা যাত্রী সংখ্যা 10 জন, সুতরাং মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার 8/10, তাহলে 8/10 গুণন 100, যেহেতু শতকরা প্রকাশ করব, তাহলে 8/10 গুণন 100%। আমরা যদি এটা কাটাকাটি করি হবে 10%, অর্থাৎ আমাদের মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার শতকরা 10%। এবার আসো খ নাম্বার, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া কত? বাসে যারা গেছে সেই যাত্রীর মাথাপিছু ভাড়া, বাসে কয়জন গেছে সেটা আমাদের বের করতে হবে আগে, তারপরে তাদের মাথাপিছু ভাড়া। মোট টাকাকে যাত্রী সংখ্যাতে ভাগ দিলেই মাথাপিছু ভাড়া বের হয়ে যায়। তাহলে ক নাম্বার অঙ্কটা যদি তুমি ফ্রেশ করে করো, তাহলে একটু লিখবা এভাবে লিখবা যে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, মাথাপিছু ক নাম্বার, মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যার 8/10 গুণন 100%, অর্থাৎ 80%। এটা আমাদের ক নাম্বারের উত্তর। এবার এসো খ নাম্বারে যে বলা আছে যে যারা গেছে আর কি, যারা যে সকল যাত্রী বনভোজনে গেছে তাদের মাথাপিছু ভাড়া কত। এখন ওইটা বের করার জন্য আমাদের যাত্রী সংখ্যা বের করা দরকার। আমরা মোট যাত্রী ধরে নিই, আর যাওয়া যাত্রী আমরা পরে বের করতে পারবো। তাহলে খ নাম্বার করার জন্য আমরা প্রথমে মোট যাত্রী ধরে নিই, বা প্রকৃত যাত্রী, মোট যাত্রীকেই প্রকৃত যাত্রী বলা হয়, যে ধরি প্রকৃত যাত্রী সংখ্যা, প্রকৃত মানে টোটাল যাওয়ার কথা যে কয়জন, প্রকৃত যাত্রী সংখ্যা ক ধরতে পারো, এক্স ধরতে পারো, ইচ্ছা মতো এক্স জন, হ্যাঁ, বা পি জন ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে প্রকৃত যাত্রী সংখ্যা আমরা ধরে নিলাম এক্স জন। তাহলে মাথাপিছু ভাড়া কত হবে? এক্স জন যাত্রী যদি সবাই যেত, তাহলে মাথাপিছু ভাড়া হইতো, মাথাপিছু ভাড়া 2400, টোটাল ভাড়া, তাকে এক্স দিয়ে ভাগ, এত টাকা, এটা মাথাপিছু ভাড়া। এখন যেহেতু 10 জন যায় নাই, 10 জন না যাওয়া যাত্রী সংখ্যা, 10 জন না যাওয়ায় যাত্রী সংখ্যা, 10 জন না যাওয়া যাত্রী সংখ্যা, টোটাল যাত্রী ছিল আমাদের এক্স, তার থেকে 10 জন বাদ, এতজন। তাহলে মাথাপিছু ভাড়া তো আর কমে নাই, মাথাপিছু ভাড়া 2400 ভাগ x - 10, এত টাকা। তাহলে মাথাপিছু ভাড়া কিন্তু আমাদের বেড়ে গেছে, যখনই যাত্রী সংখ্যা কমে যায় তখন মাথাপিছু ভাড়া বেড়ে যায়। তাহলে আমাদের বর্ধিত ভাড়া কতটুকু হবে? এইটা বিয়োগ এইটা, এই যে
এইটা হলো মাথাপিছু ভাড়া যখন যাত্রী কমে গেছে তখন, আর তার প্রথমে প্রাথমিক যে ভাড়াটা ছিল এইটা, তাহলে এইটা থেকে এটা বাদ দিলে আমাদের কত ভাড়া বৃদ্ধি পাইছে? 8 টাকা। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি এইটা বিয়োগ এইটা সমান 8 টাকা। তাহলে প্রশ্ন মতে কিন্তু আমি লিখতে পারি এইটা বিয়োগ এইটা সমান 8। তাহলে প্রশ্ন মতে কারণ বেশি ভাড়াটা ছিল হলো প্রশ্ন মতে 2400 ভাগ x মাইনাস 10, এটা বেশি ভাড়া ছিল, মাইনাস 2400 ভাগ x সমান 8। এই যে 8 টাকা মাথা পিছু ভাড়া বৃদ্ধি পাইছে। এটা ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করবো, তাহলে আমাদের প্রকৃত যাত্রী মোট যাত্রী বের হয়ে যাবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা লসাগু করবা x ইন্টু x মাইনাস 10, তাহলে x মাইনাস 10 আছে শুধু x দ্বারাও 2400 কে গুণন 2400 x মাইনাস x তো ভাগ করবো আমরা, তাহলে x মাইনাস 10 থাকে 2400 ইন্টু x মাইনাস 10, 2400 ইন্টু x মাইনাস 10 সমান 8। তাহলে 2400x মাইনাস 2400x মাইনাস মাইনাসে প্লাস 2400 আর 10 গুণন দিলে 24000 ভাগ, নিচে গুণ করে রাখতে পারো নো প্রবলেম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 8। উপরে এটা কেটে যায়, সহজ বিষয়, এটা কেটে যায়, তাহলে থাকে কি দেখো, তাহলে থাকে আমাদের উপরে থাকে 2400 আর 10 দিয়ে আমরা গুণ করেছিলাম, সেই জন্য এখানে 24000 হয়েছে, 24000 আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 10x সমান 8। তাহলে আমরা যদি একটু রিভার্স আর গুণ করি, তাহলে 8 ইন্টু এইটা অর্থাৎ 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 24000। ওকে, ক্যালকুলেশন গুলো খুব বারবার প্র্যাকটিস করা দরকার তোমাদের। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 24000 ভাগ হলো 8, কাটাকাটি করলে 3000, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল টু 0। 3000কে বামে নিয়ে এসে আমরা ইকুয়াল 0 করে দিলাম। তাহলে আমরা যদি মিডল ফ্যাক্টর করি, তাহলে দেখো 10 মিলাইতে হবে, 3000 এর মিডল ফ্যাক্টর মাঝখানে 10 মিলাইতে হবে, একদম ইজি ওয়েতে তোমরা করতে পারো 3000। ওকে, দেন তোমরা প্রথমেই দিতে পারো 5 দিয়ে দিতে পারো, 10 দিয়ে দিতে পারো। আমি 5 দিয়ে দিলাম, 5 6 30, তাহলে 600, 5 6 30 600। হ্যাঁ, আবার আমি 10 দিয়ে দিলাম, তাহলে 6 10 60, 5 10 50 আর 60, 50 আর 60 মিডল ফ্যাক্টর হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60x মাইনাস আচ্ছা প্লাস 50x মাইনাস 3000 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি x কমন নেই, x মাইনাস 60 প্লাস 50 কমন নিলে x মাইনাস 60 ইকুয়াল টু 0। তার মানে দুইটা উৎপাদক থাকতেছে x মাইনাস 60 ইন্টু x প্লাস 50 ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হয় x মাইনাস 60 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 50 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 60, অতএব x ইকুয়াল টু মাইনাস 50। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সহজেই যাত্রী সংখ্যাটা, টোটাল যাত্রী সংখ্যা পেয়ে গেলাম। তাহলে টোটাল যাত্রী, মোট যাত্রী সংখ্যা 60 জন। তাহলে মোট যাত্রী বা প্রকৃত যাত্রী, মোট যাত্রী অথবা প্রকৃত যাত্রী যেটা, সেটা যাত্রী সংখ্যা, তাহলে মোট যাত্রী অথবা প্রকৃত যাত্রী সংখ্যা 60 জন। কিন্তু আমাদের 10 জন যাত্রী যায় নাই, তাহলে যে কজন গেছে যাওয়া যাত্রী সংখ্যা আর কি, মানে উপস্থিত যাত্রী সংখ্যা, দেয়ারফর উপস্থিত যাত্রী সংখ্যা আমরা লিখতে পারি 60 বিয়োগ 10 বা 50 জন। তাহলে এই যে 50 জন, এদের মাথা পিছু ভাড়া, অর্থাৎ যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, যাওয়া যাত্রীর
বনভোজনে যারা গেছে সেই সব যাত্রীর মাথা পিছু ভাড়া 2400-কে আমরা ভাগ দেব হলো 50 দিয়ে, এত টাকা। তাহলে ভাগ করলে আমরা পাবো 48 টাকা পাবো। তাহলে এই 48 হলো আমাদের যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া। দেখো যে অঙ্কগুলো করলাম একদম অর্ডিনারি অঙ্ক ছিল, এগুলো তোমাদের কিন্তু অর্ডিনারি হলে কি হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তুমি কিন্তু কখনোই ভালো অ্যান্সার করতে পারবে না। আর মনে রাখবা যে তোমার এসএসসি পরীক্ষা একদম সন্নিকটে, অর্থাৎ এসএসসি পরীক্ষা তোমাকে মানে একদম ক্লোজ টাইমে নিয়ে আসছে। সো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক 5 বার না করে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। সো অবশ্যই প্রতিটা অঙ্ক 5 বার করে প্র্যাকটিস করতে হবে এবং সেভারাল টাইমস। তুমি এই মাসে একবার করলা, পরের মাসে একবার, তারপরের মাসে একবার, এভাবে অন্তত 5 মাসে 5টা রিভিশন তোমাকে করতে হবে। সো এখনই তুমি নিজেকে প্রস্তুত করে নাও আর এসএসসিতে একটা ভালো রেজাল্ট করো। সবার মুখে হাসি ফোটাও, নিজের মুখটাও সুন্দর রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। আবার আগামীতে আমি তোমাদের অ্যানাউন্স করে দিচ্ছি ট্রিগোনোমেট্রিক সলিউশন, অর্থাৎ ত্রিকোণমিতির একটা সাজেশন আপলোড করব। আমার কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে যে কোনো ক্লাসের। আর দেন ত্রিকোণমিতির সাজেশন থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলিউশন করে দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পেজটাকে ফলো করো। ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।